COP29 সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। তুলে ধরবেন জলবায়ু পরিবর্তন মোকাবেলা বাংলাদেশের ভূমিকা, চাওয়া হবে ক্ষতিপূরণ। রাজনৈতিক সংকট কাটাতে প্রয়োজন নির্বাচিত সরকার, বললেন মির্জা ফখরুল। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান। এবং বকেয়া বেতনের দাবিতে এবার গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। ঢাকা ময়মনসিংহ সড়কে ব্যাহত যান চলাচল। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। আজ COP29 জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় দুপুর 1টা থেকে 3টার মধ্যে বক্তব্য রাখবেন তিনি। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সে বিষয়গুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ যে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সেটিও তুলে ধরবেন তিনি। প্রধান উপদেষ্টা COP29 জলবায়ু সম্মেলনে বিভিন্ন ফোরামে বক্তব্য দেবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আজারবাইজানের রাষ্ট্রীয় সফর করবেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক সংকট মোকাবেলার প্রয়োজন নির্বাচিত সরকার। ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এর আগে তিনি জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। তিনি বলেন, বাংলাদেশের অর্জন ধ্বংস করে দেওয়ার জন্য এখনও কিছু ব্যক্তি চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। উপদেষ্টা নিয়োগের বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা নিজস্ব এখতিয়ারে কাজের সুবিধার্থে উপদেষ্টা নিয়োগ করবেন, তবে সেই ক্ষেত্রে আরও সতর্ক হওয়া প্রয়োজন। এছাড়া অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত নির্বাচনে কোনো রোডম্যাপ দেয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের জন্য একটি কমিটি করা হয়েছে। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকরা। সকাল 8:30 থেকে গাজীপুর এলাকায় তারা টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ সৃষ্টি করেন। পুলিশ জানায়, মহানগরীর গাজীপুরা এলাকায় এই পোশাক কারখানা গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক টানা 60 ঘণ্টা অবরোধ করেছিলেন টিএনজেড কারখানার শ্রমিকরা। সোমবার রাতে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদিরও 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 7 নভেম্বর মোহাম্মদপুর থানার পৃথক 3টি হত্যা মামলায় আতিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। পরে মোহাম্মদপুর থানার আরও 2 হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রায় 3 সপ্তাহ ধরে বাড়ছে আলু পেঁয়াজের দাম। এর মধ্যে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও আলুর দাম বাড়ছে ধীর গতিতে। গত সপ্তাহে প্রতি কেজিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছিল 10 থেকে 20 টাকা। তার আগের সপ্তাহেও একই পেঁয়াজের একই রকম দাম বেড়েছিল। বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি দরে। এদিকে গত সপ্তাহে লাল ও সাদা আলুর দাম বেড়েছিল প্রতি কেজিতে 5 টাকা করে। অপরদিকে বাজারে বেশ কয়েকটি সবজির দাম কমেছে।
বেড়েছেও কয়েকটির দাম। দাম কমায় কিছুটা স্বস্তি এসেছে ক্রেতাদের মধ্যে, কিন্তু তারা বলছেন দাম আরও কমতে হবে। একই সঙ্গে আলু পেঁয়াজের মতো নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে শীতের সবজির দাম। এছাড়াও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজের দাম। এ বিষয়ে কিছুক্ষণ আগে গাইবান্ধা থেকে সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। আপনি যেমনটি বলছিলেন যে যে এই যে বাজার দরের যে বিষয়টি, আমি যে বাজারটিতে রয়েছি এটি গাইবান্ধার যে সবচেয়ে যে পাইকারি বাজার, যে আপনার পুরাতন বাজারে রয়েছি। এই বাজারে আমার পিছনে দেখছেন যে অনেক কিন্তু যে শাক সবজি এবং শীতকালীন সবজি উঠেছে। তো আমি যদি একটু দেখাতে বলি যে এই যে বাজারে যে নতুন নতুন যে 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 নিত্য প্রয়োজনীয় যে ইয়ার পিছনে যে শাক সবজি এগুলো রয়েছে, এগুলো কিন্তু উঠেছে। তো আমি একটু দামের বিষয়টি যদি আপনাকে যে দর্শকদেরকে একটু দামের বিষয়টি যদি জানাই, যে এই যে গেল এক সপ্তাহে কিন্তু যে বেশ কিছু জিনিসের দামই অপরিবর্তিত রয়েছে। যেমন আমি যদি বলি যে বেগুনের দাম কিন্তু কেজি প্রতি রয়েছে 40 টাকা, এবং আলু রয়েছে 70 টাকা, এবং মরিচ কিন্তু 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে পেঁয়াজ যদি আমি পেঁয়াজের কথাটি বলি, এটি কিন্তু 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং শীতকালীন সবজি হিসেবে যদি আমি বলি, নতুন যে সবজি রয়েছে যে ফুলকপি, এটি ফুলকপি 70 টাকা কেজি দরে, এবং বাঁধাকপি যেটি রয়েছে এটি 60 টাকা কেজি দরে, এবং সিম 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তা আসলে এই যে শীতকালীন যে সবজি, এবং আমাদের বিক্রেতারা যেমনটি বলছেন যে এই বাজার যে বাজারে যে মনিটরিং এবং যে এই আমদানির যে বিষয়টি, এই আমদানির উপর নির্ভর করে কিন্তু এই যে বাজার দর এটি কিন্তু নির্ধারণ করা হয়। এবং আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে এই যে বাজার দর যেটি রয়েছে, এটি যদি যত আমদানি যত বেশি হবে তত ক্রমান্বয়ে দাম কমে আসবে, এবং তখন কিন্তু ক্রেতার কিন্তু যে হাতে নাগালে হবে বলে আমাকে জানিয়েছে। তা আসলে আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে প্রশাসনিক দিক থেকে যদি এটি বাজারে তদারকি করা হতো, তাহলে আসলে কিন্তু দামটি অনেক পর্যায়ে সহনীয় হয়ে আসতে বলে আমাকে ক্রেতারা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বাজার দরের গাইবান্ধা থেকে সবশেষ খবর। আমাদের সহকর্মী সুমন মণ্ডল জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির সবশেষ তথ্য গাইবান্ধা থেকে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। শহর থেকে এবার ছাদ বাগান ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে, যার ফলে একদিকে যেমন বাড়ছে সবুজায়ন, অপরদিকে বিকশিত হচ্ছে সৌন্দর্য। রংপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদে বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন বিচারক সুরুজ সরকার। বাদশাহ ওসমানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম। ছাদ বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন রংপুরের এক বিচারক। শখের বশে শুরু করা ছাদ বাগান এখন হয়ে উঠেছে সৌন্দর্যের প্রতীক। রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এই ছাদ বাগান দৃষ্টি কাড়বে যে কারো। এই বাগানে আম, কাঁঠাল, ডালিম, বড়ই, স্ট্রবেরি ও ড্রাগন সহ ৩৬৫টি দেশি বিদেশি ফলজ গাছের পাশাপাশি রয়েছে বনজ ও সবজি গাছের সমাহার। রাসায়নিক কোনো সার প্রয়োগ ছাড়াই করা হচ্ছে পরিচর্যা। উৎপাদিত সবজি বিচারক সহ কর্মকর্তাদের পরিবারে মেটাচ্ছে চাহিদা। আমি বাগান পরিচর্যা করি এবং এখানে ৩৬৫টা গাছ আছে। এরকম বাগান আরও সৌন্দর্য হলে আরও ভালো হবে। খুবই ভালো লাগছে। আমার জানা মতে রংপুরে এর চাইতে আর বাগান মানে নাই। বিভিন্ন প্রকারের গাছ আছে, এটা আম গাছ আছে, জাম গাছ আছে, লিচু গাছ আছে, তারপরে ডালিম গাছ আছে। এমন কোনো ফল নাই যে এখানে ছাদে বাগানে নাই আমাদের। শখের বশে তৈরি করা বাগান দেখে অন্যরাও গাছ রোপণে আগ্রহী হবে বলে জানান রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান বিচারক। এখানে আমি 1 বছর আগে যোগদান করেছি। যোগদান করার পরে আমি যখন দেখলাম যে আমার কোনো ল্যান্ড নাই, কিন্তু আমার একটা বড় ছাদ আছে, আমি সেইটাতে নার্সিং করা শুরু করলাম। প্রায় 350 থেকে 400 গাছের যে সমারোহ দেখছেন, এইটা আমার হাত দিয়ে করা। আমার উদ্দেশ্য হলো যে এই ছাদটাকে মানুষের কাছে একটু লুক্রেটিভ করে তোলা, যে আপনার চেষ্টা থাকলে যে আপনি সব জায়গায় সবুজায়ন করতে পারেন। দিন দিন কমছে বৃক্ষ ও আবাদি জমির পরিমাণ। এমন প্রেক্ষাপটে ছাদ বাগান কিছুটা হলেও প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে বলে অভিমত পরিবেশবিদদের। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তবুও যে কারো হুবহু ছবি এঁকে এলাকায় সাড়া ফেলেছেন জয়পুরহাটের প্রসেনজিৎ বর্মন।
ছবি আঁকার প্রতি ঝোঁক থেকে নিজের মেধাকে কাজে লাগাচ্ছেন এই শিক্ষার্থী। জয়পুরহাট থেকে মোহাম্মদ রাব্বু হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। ছাই পেন্সিল দিয়ে বিখ্যাত সব ব্যক্তিদের ছবি এঁকে সাড়া ফেলেছেন জয়পুরহাটের প্রসেনজিৎ বর্মন। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তার এমন ছবি আঁকা অবাক করেছে এলাকার মানুষদের। ওর কাছে অনেক দূর দূরান্তের লোক আসে ছবি আর্টিস্ট করে নেওয়ার জন্য। ও খুব ভালো ছবি আঁকে। সাহায্য সুবিধা পেলে হয়তো আরো উন্নত হবে আশা করা যায়। ওর ছবি অঙ্কন দেখে আমার খুব ভালো লাগে। আমি চাই ও ভবিষ্যতে আরো ভালো করুক। ও যেহেতু সরকারিভাবে কোনো সহযোগিতা পায় তাহলে আমরা সবার ভালো হয়, গ্রামের মঙ্গল হয়। লাঠির 2 বা 4 মাথায় পেন্সিল দিয়ে, কখনো হাতের ওপর পানির গ্লাস নিয়ে একের পর এক ছবি আঁকেন তিনি। এছাড়াও চুলোর ছাই দিয়েও মাটিতে ছবি আঁকতে পারেন প্রসেনজিৎ। সংসারের দারিদ্রতা ও অভাব থাকলেও এই কাজে প্রসেনজিৎকে পরিবারের কেউ বাধা দেয়নি। যেন অনেক বড় ইয়া হয় এটাই আমি চাই। আমার ছেলে সে ছোটবেলাতেই ভালো, খুব সুন্দর ছবি আঁকাতো। যাকে দেখে তাকে আঁকায়। আমার ছেলে যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন জানে, আশা জানে পূরণ হয়, এটাই আমার প্রার্থনা। ছবি আঁকার মাধ্যমে একদিন নিজ দেশের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে ছবি আঁকার স্বপ্ন প্রসেনজিতের। বর্তমান সময়ে অনেকেই আমাকে অনেক পেমেন্টে দিয়ে অনেকে আমাকে কাজ করিয়ে নেয় এবং এটা আমার খুব ভালো লাগে। এখনো যে এইসব আর্ট, পেন্সিল স্কেচ এসব শিল্পীদের মূল্যায়ন করে, এটা আমার ভীষণ পছন্দের এবং এটা আমার খুব ভালো লাগে। আর আমি এই চারুকলা নিয়েই আমি আমার ভবিষ্যতে এগিয়ে যেতে চাই। তার এই প্রতিভাকে সাধুবাদ জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমির এই প্রশিক্ষক। তার কাজ দেখেছি ভালো, মোটামুটি ভালো, তবে সে চর্চার মধ্যে দিয়ে গেলে আরো ভালো কিছু করবে। এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি, এই আমরা অনেক সময় চারুকলার বিভিন্ন প্রদর্শনী বা ওয়ার্কশপ এগুলো করে থাকি। এই বিষয়গুলোতে তাকে অন্তর্ভুক্ত করলে বলে সে আরো ভালো করবে। ইতোমধ্যে এলাকায় চিত্রকার হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন প্রসেনজিৎ বর্মন। তার স্বপ্ন বাস্তবায়ন হোক, এই প্রত্যাশা পরিবার ও স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। কুড়িগ্রামের রাজীবপুরের মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মাহমুদুল হাসান মেহেদীর নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়েছে। নয়ারচর বাজার ইউনিয়ন ছাত্র দলের নেতাকর্মীরা এর আয়োজন করে। সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান মেহেদী বলেন, তিনি একজন জিয়ার আদর্শ সৈনিক। তার নামে চাঁদাবাজির যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, তাই এর তীব্র প্রতিবাদ জানান তিনি। পূবালী ব্যাংক মৌলভীবাজার পিএলসি শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় ফলজ, বনজ সহ বিভিন্ন চারা রোপণ করা হয়। সকালে শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কার্যালয়ের সহ মহাব্যবস্থাপক মোহাম্মদ সারোয়ার আলম, মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক রাজদীপ রায় ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম সহ আরও অনেকেই। জানাবো খেলার খবর, থাকছে ফুটবল। 2 ম্যাচ প্রীতি লড়াইয়ের প্রথমটিতে আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে মালদ্বীপ ফুটবল দল। কিংস অ্যারেনায় খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। মালদ্বীপের বিপক্ষে গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের 2 ম্যাচ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছিল স্বাগতিকরা। নিজেদের মুখোমুখি হয়েছে 18 বার। মালদ্বীপ জিতেছে 6 ম্যাচ, বাংলাদেশ 8টিতে। ড্র হয়েছে 4টি ম্যাচ। র্যাঙ্কিংয়ে 2 দলের মধ্যে পার্থক্য থাকলেও পারফরমেন্সে বাংলাদেশ থেকে খুব বেশি এগিয়ে নয় মালদ্বীপ। আগের দিন নিজেদের প্রস্তুতি ভালো বলে জানিয়েছেন টাইগারদের কোচ হাভিয়ের কাবরেরা। সফরকারী মালদ্বীপের বিপক্ষে সেরাটা দিতে চায় বাংলাদেশ। এশিয়ান টেলিভিশন নিউজ আপডেট পেতে ভিজিট করুন facebook.com/asiantelevisionbd এবং youtube.com/@asiantelevisionbd।
শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। COP29 সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। তুলে ধরবেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের ভূমিকা, চাওয়া হবে ক্ষতিপূরণ। রাজনৈতিক সংকট কাটাতে প্রয়োজন নির্বাচিত সরকার বলেন মির্জা ফখরুল। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান। এবং বকেয়া বেতনের দাবিতে এবার গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। ঢাকা ময়মনসিংহ সড়কে ব্যাহত যান চলাচল। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 3টা বেজে 30 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।